নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি পালাবার পথ নেই এই উপন্যাসটি, যেটি লিখেছেন শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য। আজ আমরা এই উপন্যাসের ৮ম পর্ব শুনব। আসুন তাহলে সকলে মিলে এই পর্বটি শুনে নেওয়া যাক। ভর দুপুরে হিমায়িত পানশালা এখন জমজমাট। মদিরার উগ্র ঝাঁঝে বন্ধ কক্ষের বাতাস মম। সমবেত সংলাপ গুঞ্জন হয়ে ভাসছে হাওয়ায়। গ্লাসে গ্লাসে শব্দ বাজছে টুংটাং। স্তিমিত আলোয় কারোর মুখ এখানে স্পষ্ট দেখা যায় না। নির্মিত হয়েছে এক রহস্যময় আবছায়া। বাজনাও চলছে নিচু গ্রামে এক টানা ঢিমে লয়ে। অদ্ভুত এক ঝিম ধরার সুর। কোণের টেবিলে এইমাত্র বিয়ারের বোতল শেষ। চিত্রভানুর পানপাত্রে এখন টলটল করছে হুইস্কি। পার্থ অবশ্য এখনো বিয়ারেই পড়ে। মিতিনের সামনে সোডা মেশানো ফ্রেশ লাইন। পার্থ হাত মুখ নেড়ে কাল্পনিক টিভি সিরিয়ালের কাহিনী বানিয়ে চলেছে। ঘোর লাগা চোখে শুনছে চিত্রভানুর পরনে আজ টুকটুকে লাল শার্ট। বেশ সুন্দর দেখাচ্ছে তাকে। মুখেও বেজায় গদগদ ভাব। সিরিয়ালওয়ালা তাকে বাড়ি থেকে তুলে এনে বাড়ি বসিয়ে মদ খাওয়াচ্ছে। তার জীবনে এ এক দুর্লভ ঘটনা, যেন স্বপ্ন স্বপ্ন লাগে। পার্থ একটু থামতেই চিত্রভানু জড়ানো গলায় বলে উঠল, আমাকে আপনি সত্যিই রোলটা দিচ্ছেন তো? এখনো সন্দেহ আছে? আরে মশাই, আপনাকে তো আমি একটা ব্রেক দিচ্ছি। একেবারে হিরোর প্যারালাল রোল। আসলে কি জানেন, আপনার চেহারাটা সুপ্রকাশের খুব পছন্দ হয়ে গেছে। মিতিন আরও একটু উস্কে দিল। আপনি তো ঠিক চকলেট বয় হিরো টাইপ নন। আপনার মধ্যে একটা অ্যারোগ্যান্স মানে ঔদ্ধত্য আছে। এই ঔদ্ধত্যটাই আমি এনক্যাশ করতে চাই। পার্থ সিগারেট ধরালো। কায়দা করে গোল গোল ধোয়া ছাড়ছে। অ্যাক্টিংটা কিন্তু আপনাকে খুব ভালো করে করতে হবে। আমি জান লড়িয়ে দেব সুপ্রকাশ দা। বড় চুমুকে পাত্র শেষ করলো চিত্রভানু। দেখবেন, আমি আপনাদের মোটেই ডোবাবো না। দ্যাটস দ্য স্পিরিট। পার্থকাম সুপ্রকাশ বিয়ারের গ্লাস টেবিলে নামালো। আমার সিরিয়ালে বেশ কয়েকটা অ্যাকশন সিন আছে। আপনাকে ছোটোখাটো স্টান্টও কিন্তু করতে হবে। ঝাড়পিট? হো, আমি খুব পারবো। পর্দার ঝাড়পিট কিন্তু অন্যরকম, সবটাই ফলস, তবু রিস্ক থাকে। পার্থ হাসল। সুইমিং টুইমিং জানেন? পদ্মপুকুরে শিখেছিলাম, অবশ্য বহুকাল জলে নামিনি। ড্রাইভিং? শিখে নেব। আপনাদের শুটিং তো আর কালই শুরু হচ্ছে না। মিতিন পার্থ চোখাচোখি হলো। মিতিন জিজ্ঞাসা করল, একদম গাড়ি চালাতে জানেন না? আমার তো আর গাড়িওয়ালা শ্বশুর নেই। এক বন্ধুর গাড়ির ক্লাচ গিয়ার নিয়ে আমি কদিন ঘাটাঘাটি করেছিলাম, বাস ওইটুকু। তবে শিখতে সময় লাগবে না, এ আমি গ্যারেন্টি দিতে পারি। কি গাড়ি ছিল আপনার বন্ধুর? অ্যাম্বাসাডার? না, ফিয়াট, ইটালিয়ান, বহুত পুরনো। বন্ধুর ঠিক নয়, বন্ধুর বাবার গাড়ি। ও। মিতিন চুপ হয়ে গেল। কাল মিহিরের বাড়ি থেকে ফিরে অনেক ভেবেছে সে। কোনোই কুলকিনারা পাচ্ছিল না। সন্দেহের তীর এখনো অনিবার্যভাবে চিত্রভানুর দিকেই ছুটে যায়। তবু মন যেন কিছুতেই সায় দিতে চায় না। বারবার মনে হয় কোথাও যেন একটা বড়সড় ফাঁকি রয়ে গেছে। কেউ একটা চতুর খেলা খেলছে মাঝখানে। মিতিন ঠিক ধরতে পারছে না খেলাটা। এখানে বসে এই মুহূর্তে সংশয়টা গাঢ়তর হচ্ছে আরও। অন্য কেউ নাম ভাড়িয়ে গিয়েছিল কি মিহিরের কাছে? কে সে? পার্থ বেয়ারেকে ডেকে আবার হুইস্কি দিতে বলল চিত্রভানুকে। আজ পার্থর এটাই কাজ, চিত্রভানুকে পুরোপুরি মাতাল করে দেওয়া। তা সেই পথে এগিয়েওছে চিত্রভানু। বিয়ার আর হুইস্কির মিশেলে তার এখন রীতিমতো তুড়ির দশা। আপন মনে মাথা দোলাচ্ছে। বোকা বোকা মুখে হাসছে অকারণে। ঢুলু ঢুলু চোখে দেখছে এপাশ ওপাশ। মিতিন তাল বুঝে কথা পারল। আচ্ছা, আপনি মিহির সরকার বলে কাউকে চেনেন? কে মিহির? কোথাকার মিহির? আমাদের সিরিয়ালে অ্যাক্টিং করছে। সে নাকি একসময় বিদিশার খুব বন্ধু ছিল। কালীঘাট পার্কের দিকে থাকে। হ, সেই মিহির।
সাবান কোম্পানির ফিরিওয়ালা। ও, তার মানে আপনি চেনেন, মানে পরিচয় আছে আপনার সঙ্গে? দূর, ভুলুর আশিকদের সঙ্গে আমার পরিচয় থাকতে যাবে কেন? আমি তো শুধু শালাদের ঠিকুজি কুষ্টিগুলো জেনে রাখতাম। বোনটি আমার কোথায় কখন কি বাঁধিয়ে বসে। আপনার বন্ধুত্ব কম কেচ্ছা ছিল না? হ্যাঁ, স্কুলেও একটু উড়ু উড়ু ছিল বটে। মিতিন কাম চন্দ্রিমা ধর্তায় দিল। সেসব মজনু কোথায় ফুটে গেছে? হা 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 হা। বুলুর ভালোবাসা হলো পোলট্রিওয়ালাদের মুরগি পোষা। দানা খাওয়াচ্ছে দানা খাওয়াচ্ছে, হঠাৎ কুচ করে একদিন গলাটা কেটে নিল। মিতিন হাসতে হাসতে মাথা দোলালো। দাদা হয়ে কিন্তু বোনের এত কুৎসা খাওয়া আপনার শোভা পায় না। হা, দাদা? বোন যেন দাদাকে কত সম্মান করে, উল্টে টেকে গোজে, বুঝলেন? চিরটা কাল। চিত্রভানুর গলা চড়তে চড়তে কেমন ছেঁতড়ে গেল। কেন জানেন? ওই বাবা মা সারাক্ষণ দুজনে খালি মেয়ে নিয়ে নাচছে। মেয়ে যাই করুক 7 খুন মাপ, আর ছেলের প্রাণ থেকে চুন খসলেই খিস্তি। তা বিদিশাই তো জিতল শেষ পর্যন্ত। কত বড় ঘরে তার বিয়ে হয়েছে। ঘর না ছাই, বলুন চামারের ঘর। ব্যাগে টাকা নিয়ে ফুটুনি মারতে পারলেই কি সব হলো? বুলুর কোনো স্বাধীনতা আছে ওখানে? জানেন, বিয়ের পর একটা রাত বাপের বাড়ি কাটানোর পারমিশন পায়নি বুলু। নিজে গাড়ি হাঁকিয়ে আসে ঠিকই, কিন্তু থাকার হুকুম থাকে কতক্ষণ? চিত্রভানু আঙ্গুল নাচালো। জানেন, বাবাকে আমি বিয়ের আগেই বলেছিলাম তোমার উঠবি জামাইয়ের টেম্পার ভালো নয়। আমি জানি। শুনে বাপ কি বলল জানেন? বলল, এই শালা কুলাঙ্গার, চুপ যা। যাদের পয়সা আছে তাদের টেম্পার থাকবে, এতে তোর কি রে? এখন ঠেলা বোঝো, জামাইয়ের পয়সার গরমে গর্তে ঢুকে বসে থাকো। দেখলেন না, মেয়ের ঠিকানা পর্যন্ত দেওয়ার মুরদ নেই। মিতিন টান টান হলো। আপনি অর্চিষ্মান রুদ্রকে আগে থেকেই চিনতেন নাকি? চিনতামও বটে, চিনতাম নাও বটে। সেটা কি রকম? আমার এক দোস্তের মুখে ওর নাম শুনেছি। সে ওই নিলাম ঘরে কাজ করত। চিত্রভানু ঠক করে খানিকটা তরল ঢেলে নিল গলায়, ঠোঁট কাঁপছে। ওই শালা অর্চিষ্মান বিনা দোষে আমার বন্ধু সোনাদাকে তাড়িয়েছিল। ও, তার মানে আপনার সোনাদাই আপনাকে অর্চিষ্মানের গল্প বলেছে? ইয়েস, সোনাদা আমার গ্রেট ফ্রেন্ড, আমার গুরু। কি দেবতুল্য লোক, আহা! নিজে মিষ্টি খায় না, আমায় খাওয়ায় মিষ্টি। নিজে মাল খায় না, আমায় মাল খাওয়ায়। ঐশ্বরিক ক্ষমতা আছে সোনাদার। জানেন, সোনাদার টিপসে খেলে আমি কতবার ঘোড়ার মাঠে জিতেছি। চোখ জলজল করে উঠল মিতিনের। হাঁটু দিয়ে ঠেলল পার্থকে। পার্থ তড়িঘড়ি প্রশ্ন করে উঠল, তা ভাই আপনার এই সোনাদাটির ভালো নাম কি? ভালো নাম? হা হা হা। চিত্রভানু হাত উল্টালো। সোনাকে যে নামেই ডাকুন, সোনা তো সোনাই থাকবে। দ্রব্যগুণে প্রায় শেক্সপিয়ার বনে গেছে চিত্রভানু। পার্থ আবার জিজ্ঞাসা করল, সোনাদা কি আপনার পাড়ার বন্ধু? হুম, স্বর্গ থেকে খসে পড়া বন্ধু। গত বছর মনসুন রেসের সময় আমার মাঠে রুপিয়া ফুরুত হয়ে গিয়েছিল। ওই সোনাদাই কোত্থেকে দেবদূতর মতো এসে নিজে টাকা ধার দিয়ে কুইনেলা খেলতে বলল। জানেন, সেদিন আমি 243 টাকা জিতে ফিরেছিলাম। আপনার সোনাদা থাকেন কোথায়? ওই নর্থের দিকে, হেদোর কাছে কোথায় যেন। বলেই চিত্রভানু পার্থর হাত জড়িয়ে ধরেছে। হ্যাঁ সুপ্রকাশ দা, সোনাদার কথা ছাড়ুন, আমার কথা বলুন। হবে তো আমায় দিয়ে? পার্থ পিঠ চাপড়ালো চিত্রভানুর। হবে না মানে? আপনার জোরেই তো সিরিয়াল দাঁড়াবে। আমি ফাটিয়ে দেব, দেখবেন। দুনিয়াকে দেখিয়ে দেব আমিও কামাতে পারি। ওই আপনাদের বিদিশা অনেক বড় বড় কথা শোনায় আমায়। বলতে বলতে স্বর ডুবে যাচ্ছে চিত্রভানুর, শরীর এলিয়ে পড়ছে।
আর একটা হুইস্কি দিয়ে গিয়েছিল বেয়ারা, সেটাও পলকে শেষ। চোখ আর খুলে রাখার ক্ষমতা নেই। আধভোজা চোখে কি যেন বিড়বিড় করে চলেছে। তারই মধ্যে গ্লাস ঢুকছে টেবিলে। আরও পানীয় চাই। মিতিন ফিসফিস করে পার্থকে বলল, পুরো আউট, এবার একে সামলানো মুশকিল হবে। পকেটে ভাড়া গুঁজে দিয়ে ট্যাক্সিতে তুলে দিয়ে চলো। চিত্রবানুকে নিয়ে বার থেকে বেরোলো পার্থ মিতিন। ঠিকঠাক ছেলেটাকে চালান করে দিয়ে নিজেরাও ট্যাক্সি ধরেছে একটা, বাড়ি ফিরছে। বিয়ারের প্রভাবে পার্থরও এখন বেশ ফুরফুরে মেজাজ। মিতিনের পিঠে হাত ছড়িয়ে দিয়ে বলল, কি অপারেশন সাকসেসফুল তো? মোটামুটি। মোটামুটি কেন? দারুণ সব ইনফরমেশন পেয়ে গেলে। চিত্রভানু যে মিহিরের কাছে যায়নি এটা এখনো জোর দিয়ে বলতে পারো না। মিহিরকে চিত্রভানুর ছবিটা দেখিয়ে ভেরিফাই করে নিতে হবে ইমিডিয়েটলি। আর ওই সোনাকে ট্রেস করবে কোথায়? দেখি, অনেককেই তখন ভালো করে খোঁজা দরকার। একটা লোককে কিন্তু তুমি চোখ বুজে বাদ দিতে পারো। কে? বিদিশার বাবা। খোঁজ নিয়ে তো দেখেছি লোকটা একটু বড়বড় করতে ভালোবাসে বটে, কিন্তু বেসিক্যালি খারাপ নয়। সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ। তাছাড়া লোকটা ভালোই স্টেজ অ্যাক্টিংও করে। বুঝতেই পারছো, স্টেজে যারা ভালো অভিনয় করে তারা রিয়েল লাইফে অ্যাক্টিং করতে পারে না। যেমন রিয়েল লাইফে যারা ভালো অভিনয় করে তারা স্টেজে একেবারে মিসফিট। তাই কি? বলেই মিতিন অন্যমনস্ক হয়ে গেল। পার্থ চোখ ঘুরিয়েছে বাইরে, শরতের বিকেল দেখছে। পথে ঘাটে খুশি খুশি আলো, মানুষের মুখে আনন্দের আস্তরণ। পুজো বুঝি সত্যিই এসে গেল। পার্থ বাস স্ট্যান্ডে নেমে পড়ল, কোনো এক বন্ধুর বাড়ি যাবে। মিতিন বাড়ি এসে দেখল বিমলা বুমবুম দুজনেই সেজেগুজে তৈরি, বেরোনোর জন্য ছটফট করছে। মিতিন চা খাওয়ার কথা বলতেই বিমলার মুখ হাড়ি, ঢুকল রান্নাঘরে। রান্নাঘর থেকেই বলল হঠাৎ, তোমার অনেকবার ফোন এসেছিল গো বৌদি। সেই দিদিমণি যে সেদিন তোমার কাছে এসে কাঁদছিল, কতবার যে করেছে। মিতিনের ভুরু কুচকে গেল। কখন থেকে করছে? অনেকক্ষণ, সেই দুপুর 2-2:30 থেকে 4-5 বার তো করেইছে। দ্রুত হাতে টেলিফোনের বোতাম টিপল মিতিন। তার গলা পেয়েই ওপার থেকে বিদিশার আর্ত স্বর উড়ে এসেছে। আমার খুব ভয় করছে দিদি। কেন, কি হলো? আপনি শিগগিরই আসুন একবার, যত তাড়াতাড়ি সম্ভব। কি হয়েছে বলবে তো? লোকটার ফোন এসেছিল? না, তার চেয়েও মারাত্মক। বিদিশার স্বর থমকে রইল 2-1 সেকেন্ড, তারপর অস্বাভাবিক নেমে গেল। আজ একটা জিনিস পেয়েছি দিদি। কি জিনিস? আপনি ভাবতেও পারবেন না। মনে আছে বলেছিলাম অর্ক সেই লোকটার একটা জামার বোতাম ছিঁড়ে নিয়েছিল? হ্যাঁ, দেখেছি তো বোতামটা। কেন? ওই বোতাম ছেঁড়ার শার্টটা আজ বাড়িতেই পেয়েছি, ওর চিসমানের পুরনো জামা কাপড়ের ভেতর থেকে। মিতিনের চোয়াল শক্ত হয়ে গেল। কখন পেলে? এই দুপুরবেলা খেয়ে উঠে ওর বাতিল শার্ট প্যান্টগুলো বার করছিলাম, তখনই একটা বোতাম ছেঁড়া শার্ট দেখে কেমন সন্দেহ হলো। বোতামটা এনে মিলিয়ে দেখি, হ্যাঁ। কোথায় ছিল শার্ট প্যান্টগুলো? আমাদের শোয়ার ঘরের পাশে অ্যান্টি রুমে একটা টানা দেরাজ আছে, ওখানে। হঠাৎ পুরনো শার্ট প্যান্ট নিয়ে বসেছিলে যে? শ্বশুরমশাইয়ের কয়েকটা চ্যারিটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগ আছে, তারাই পুজোর আগে শ্বশুরমশাইয়ের কাছে পুরনো জামা কাপড় চেয়েছিল। উনি আমায় সকালে বললেন, দেখ বাবলুর যদি কিছু বার করে দিতে পারিস। ও তাই তুমি? মিতিন একটু ভাবলো। আচ্ছা, শার্টটা ঠিক কোনখানে ছিল? দেরাজের নিচের তাকে। কিরকম অবস্থায় ছিল? জামা কাপড় একদম ওপরের দিকে, না মাঝখানে, না তলায়? ওপরেই তো ছিল, একদম ওপরে। তুমি কতদিন পর ওই দেরাজ খুলেছ? খুলেই তো প্রায়। ওই নিচের তাকটায় হাত দেওয়া হয় না। কেমন করে রাখা ছিল শার্টটা? পাট পাট, না কুচকানো মুচকানো? এক সাইডে গোজা ছিল। তুমি যে শার্ট প্যান্টগুলো বার করেছো, বাড়ির কেউ দেখেছে? কে দেখবে? তোমাদের কাজের লোক, সুমতি, পদ্মপাণি? না। শোনো, তাহলে আবার নিখুঁতভাবে আগের মতো করে সাজিয়ে শার্ট প্যান্টগুলো তুলে রাখো তাকটায়। আর এটা নিয়ে ভুলেও বরের সঙ্গে আলোচনা করো না। কিছু বিপদ হবে না তো দিদি? না,
বিপদ হওয়ার হলে এতদিনে হয়ে যেত। ওটা নিয়ে তুমি আর বেশি ভেবো না। কয়েকটা প্রশ্ন করছি, ঠান্ডা মাথায় উত্তর দাও। বলুন দিদি। তোমার গয়নার বাক্সর চুরির গল্প তুমি বাপের বাড়ির কাউকে বলেছিলে কখনো? মা, বাবা, দাদা? না, বলার সুযোগ হয়নি। তোমার বরের দোকান থেকে যে বছর 2-2.5 আগে কয়েকজন লোক ছাঁটাই হয়েছিল জানো? জানি। কার কাছ থেকে শুনেছ? মিস্টার রুদ্র? না, ও আমাকে অফিসের কথা বলে না, পদ্মপাণির মুখে শুনেছি। পদ্মপাণি তো এবাড়ির গেজেট। আচ্ছা, তুমি কি বাপের বাড়িতে লোক ছাঁটাইয়ের গল্পটা করেছো কখনো? না তো। কেন দিদি, কি হয়েছে? সেরকম কিছু না, এমনি জিজ্ঞাসা করছি। মিহির বলে তোমার যে বয়ফ্রেন্ড ছিল, তার কাছে কি কখনো কাউকে পাঠিয়েছিলে চিঠি ছবি ফেরত আনতে? আমি? কই না। আচ্ছা, ব্ল্যাকমেলারের ফোন তো শনিবারেই আসে, তাই না? হ্যাঁ, দুপুরবেলা। ভালো করে মনে করে দেখো তো, ওই ফোন আসার আগে বা পরে কখনো অর্চিষ্মানের ফোন এসেছিল কি না? না মানে। বিদিশা একটুক্ষণ চুপ। প্রথম যেদিন ফোনটা এলো সেদিন অর্চিষ্মান খুব তাড়াতাড়ি ফিরেছিল, ফোন আসার 1-1.5 ঘন্টার মধ্যে। কিন্তু এই কথা কেন জিজ্ঞেস করছেন দিদি? আরে বাবা, ঘাবড়ানোর কিছু নেই, এগুলো জাস্ট জিজ্ঞাসা। কাল মিস্টার রুদ্র নিলাম ঘর বন্ধ না? আজও বন্ধ। তবে ও বাড়ি আছে, ফিরতে রাত হবে। নিলাম ঘর না থাকলে সকালবেলা কটা নাগাদ উনি বাড়ি যান? বাড়ি থেকে 10টা-10:15 বেরোয়। ঠিক আছে, আমি আজকালের মধ্যে যে কোনো দিন তোমার কাছে যেতে পারি। আর একটা কথা, এখন যে কোনো মোমেন্টে ব্ল্যাকমেলারের ফোন আসবে, তুমি কিন্তু তখন টেপ চালাতে ভুলো না। অ্যান্ড ডোন্ট গেট নার্ভাস। রাখছি। ফোন ছেড়ে সোফায় বসলো মিতিন। চা ঠান্ডা হচ্ছে, টানলো কাপটা। বুম বুম বেরোচ্ছে বিমলার হাত ধরে। ছেলেকে আলগা টেনে কপালে চুমু খেলো একটা। বিমলা দরজা থেকে বলল, সুভাষদা এসেছিল, তোমার জন্য অফিস ঘরে কাগজ রেখে গেছে। দরজা বন্ধ করে মিতিন স্টাডিতে ঢুকলো। যে কটি কাজে পাঠিয়েছিল সব কটারই পৃথক পৃথক রিপোর্ট সাজিয়ে রেখে গেছে সুভাষ। শেষ তথ্যটিতে চোখ বুলিয়ে হেসে ফেলল মিতিন। না, ব্ল্যাকমেলারটার রসিকতা বোধ আছে। পাবলিক বুথ থেকে এই বিদিশাকে ফোন করেছিল বটে, তবে বুথটা একেবারে লালবাজারের গেটের সামনে। একেই বলে বাঘের ঘরে ঘোগের বাসা। ঝড়ের গতিতে সাজগোজ সারছিল মিতিন। সাধারণ একটা প্রিন্টের সালোয়ার কামিজ পরেছে আজ। কপালে ছোট্ট টিপ লাগিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক। স্নানের সময় চুল ভেজায়নি। খেতে বসার আগে টান টান করে বেঁধে নিয়েছিল, এখন আবার সামনের দিকে চিরুনি বুলিয়ে নিল একবার। হিরো, হিরোইন, ভিলেন, সম্ভাব্য ভিলেন সকলেরই ছবি প্রিন্ট করে এনেছে পার্থ। বেরোনোর আগে ছবিগুলো পুড়ে নিল ঝোলা ব্যাগে। আকাশ আজ একটু মেঘলা মেঘলা, অল্প গুমুট ভাবও আছে। 2-4 পশলা বৃষ্টি হওয়া আজ অসম্ভব নয়। ব্যাগে হাত ঢুকিয়ে মিতিন দেখে নিল ছাতাটা নেওয়া হয়েছে কিনা। নিয়েছে। নিশ্চিন্ত হয়ে মোড়ের মাথায় এসে ট্যাক্সি ধরল একটা। রাস্তায় খুচরো জ্যাম। মিতিন অর্চিষ্মানের বাড়ি এসে পৌঁছল প্রায় 11:30টায়। পানশালা এখনও জমেনি, বেশিরভাগ টেবিলই ফাঁকা। অর্চিষ্মান কাউন্টারে ছিল। মিতিনকে দেখে শশব্যস্ত হয়ে উঠে এসেছে। ম্যাডাম, আপনি? একটা দরকার ছিল, কয়েকটা নাম অ্যাড্রেস চাই। কাদের? আপনি দোকান থেকে কয়েকজনকে ছাঁটাই করেছিলেন, তাদের নাম ঠিকানা নিয়ে আপনি কি করবেন? আপনার দোকানে চুরিটার সঙ্গে ওদের কোনো লিঙ্ক আছে কিনা দেখতে চাই। অর্চিষ্মান বেশ বিরক্ত। এর সঙ্গে বিদিশার কেসের কি সম্পর্ক? আমি চুরিটা ঠিক হজম করতে পারছি না মিস্টার রুদ্র। আমিও আপনার কথার মাথা মুন্ডু বুঝতে পারছি না। আজ বুধবার, মাঝে মাত্র 2 দিন, এখন আসল কেস ছেড়ে টোটালি মিনিংলেস। মিতিন নিরস মুখে বলল, আপনার কি দিতে আপত্তি আছে মিস্টার রুদ্র? অর্চিষ্মান সংযত করেছে নিজেকে, বলল, নাম তো দিতেই পারি, তবে ঠিকানাগুলো আমার মুখস্থ নেই। নিলাম ঘর খুলে খাতাপত্র ঘেটে দেখতে হবে। প্লিজ যদি একটু দেখেন। অপ্রসন্ন মুখে বার থেকে বেরিয়ে এলো অর্চিষ্মান, পিছনে পিছনে মিতিনও। নিলাম ঘরের সামনের দরজায় গেল না অর্চিষ্মান, গলি ঘুরে পেছনের কোলাপসেবল গেট ঝাঁকাচ্ছে। দারোয়ান উকি দিল,
মালিককে দেখেই শশব ব্যস্ত হয়ে দরজা খুলেছে। অফিস ঘরের দিকে এগোতে এগোতে অর্চিষ্মান বলল, আমি কি 5 লাখ টাকাটা রেডি করে রাখবো? মিতিন ঝলক দেখল অর্চিষ্মানকে। রাখুন। টাকাটা তাহলে আমায় দিতেই হচ্ছে? আমি তো ফেলও করতে পারি, তার জন্য আপনার প্রস্তুত থাকাই তো উচিত। আমিও তাই ভাবছি, আমার স্ত্রীর লাইফের ব্যাপার, আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। করা উচিতও নয়। আপনি যখন স্ত্রীকে এত ভালোবাসেন। আপনি খাতাপত্র বার করুন, আমি একটু টয়লেট থেকে আসছি। বাথরুম অবধি অবশ্য গেল না মিতিন। ছায়ামাখা হলঘরের গলিপথ পেয়ে ভাঙা আলমারিটার সামনে এসে দাঁড়িয়েছে। টানল পাল্লাটা, বিকট আওয়াজ করে খুলে গেছে। সাধারণ 4 থাকের আলমারি, লকারবিহীন। আলমারির গাটা আস্তে করে ঠুকে দেখল মিতিন। ঠং ঠং আওয়াজ হচ্ছে। জং ধরা তাকে হাত বোলালো ওপর দিয়ে নিচ দিয়ে, আবার আঙুল ঠুকছে। নিচের তাকটায় চার দিল সামান্য। খুলে গেছে টানা একটা খোপ। হাত চালালো ভেতরে। একখানা আঁচছেড়া কাগজ খাজে আটকে আছে, বিবর্ণ, মলিন, হলদেটে। কোনো এক আদিকালের স্ট্যাম্প পেপারের অংশ। ওখানে কি খুঁজছেন? অর্চিষ্মানের ডাক শুনে সচকিত হলো মিতিন। কাগজটা বার করে ভরে নিল ঝোলা ব্যাগে। দ্রুত অফিস ঘরে ফিরল। মৃদু হেসে বলল, পুরনো আলমারিটা দেখছিলাম, ওটা তো এখনো দিব্যি সারিয়ে নেওয়া যায়। ধুস, কি হবে, ভাঙাচোরা জিনিস থাকলে নিলাম ঘরের একটু শোভা বাড়ে, নইলে কবে টান মেরে ফেলে দিতাম। ওটা কি আপনার বাবার আমলের আলমারি? তারও আগের হতে পারে। অর্চিষ্মান তেমন একটা পাত্তা দিল না। নিন, লিখে নিন। যজ্ঞেশ্বর হালদার, 21-2 চন্দ্রনাথ সিমলাই লেন, কলকাতা 2। এটা বোধ হয় পাইকপাড়ায় 2 নম্বর বাসস্ট্যান্ডের কাছে। দ্বিতীয়জন তপন নন্দী, 11-3 রায়বাগান স্ট্রিট, কলকাতা 6। ওই আপনার স্কটিশ চার্চ স্কুলের কাছাকাছি। 3 স্বর্ণেন্দু সামন্ত, 6 নম্বর কালীমিত্তির লেন, ক্যালকাটা 6। এই হেদর কাছে। চতুর্থ ওই কাছাকাছিই থাকে, হরিপ্রসাদ সাহা, 5/B গোয়াবাগান রো। মিতিন ঝটপট লিখে নিচ্ছিল। মুখ তুলে বলল, সবই তো দেখছি উত্তর কলকাতার। বাবার নর্থের মানুষের ওপর একটু দুর্বলতা ছিল, সেন্টিমেন্ট। আমি অবশ্য এখন বেশি সাউথেরই লোক রাখছি। মিতিন নোট বইয়ে ঝুঁকলো আবার। আচ্ছা, এদের সকলের বয়স কীরকম? হরিপ্রসাদ বাবু, যজ্ঞেশ্বর বাবু দুজনেই 70 আপ। স্বর্ণেন্দু আর তপনের বয়সটা কম, অ্যারাউন্ড 30-35, এক্স্যাক্ট বলতে পারবো না। 4 জনেরই কি একই গ্রাউন্ডে চাকরি গিয়েছিল? না, হরিপ্রসাদ বাবু, যজ্ঞেশ্বর বাবু ইনএফিশিয়েন্ট হয়ে গিয়েছিলেন। ঠিকমতো কাজ টাজ আর করতে পারতেন না, ঘন ঘন কামাই করতেন। বাকি দুটো ছিল চোরেরও বেহদ্দ। নিলামের জন্য সাজিয়ে রাখা মাল হাওয়া করে দিচ্ছে। নিজেরাই বেনামে লোক দাঁড় করিয়ে জলের দরে দামি দামি জিনিস কিনে নিচ্ছে। বাবার স্নেহ ভালোবাসা ছিল, বাবা স্ট্যান্ড করতে পারত। আমি স্ট্রেট বার করে দিয়েছি। অর্চিষ্মান ফাইল বন্ধ করল। কটা বছর কাজ করেছে দুজন? বছর 7-8। তারই মধ্যে যা ভার বেড়েছিল। মিতিন ব্যাগ বন্ধ করল। আপনি কি এখন এদের বাড়ি বাড়ি ঘুরবেন? দেখি। আমার গাড়িটা নিয়ে যেতে পারেন। টেম্পোরারিলি একটা ড্রাইভার অ্যাপয়েন্ট করছি। বাই দ্য বাই, রবির ঠিক কী হলো বলুন তো? ভাবছি। কিছু মনে করবেন না ম্যাডাম, এই সিম্পল চুরির কেসটা নিয়ে এই মুহূর্তে মাথা ঘামিয়ে কিন্তু আপনি সময় অপচয় করে ফেলছেন। মিতিন চোখটাকে সার্চলাইট করে অর্চিষ্মানের দিকে ফেলল। চুরিটা কি সত্যিই আপনার খুব সিম্পল বলে মনে হয় মিস্টার রুদ্র? অর্চিষ্মান একটু বুঝি অস্বস্তি বোধ করল। আমতা আমতা করে বলল, তা নয়, তবে যাকে আপনি যা ভালো বোঝেন করুন। আমি যে এই মুহূর্তে ভীষণ রকম ওয়ারিড, এটাই আপনাকে বলতে চাইছিলাম। আমি জানি। মিতিন উঠে দাঁড়ালো। গাড়িটা নেবেন না? থ্যাংক ইউ, দরকার নেই। ট্যাক্সিতে বসে নোট বইয়ে আর একবার চোখ ফোলালো মিতিন। স্বর্ণেন্দু সামন্ত, এই নামের সঙ্গে সোনা নামের যোগ থাকার সম্ভাবনা বেশি। 1টা বাজে। এই ভর দুপুরে স্বর্ণেন্দু সামন্তকে কি বাড়ি পাওয়া যাবে? তবু মরিয়া হয়ে প্রথমে স্বর্ণেন্দুর বাড়িতেই গেল। গলির গলি, তোষ্য গলি। তবে বাড়িটা খুব প্রাচীন নয়। 1 তলার পেছন দিকে ভাড়া থাকে স্বর্ণেন্দু।
কড়া নাড়াতেই খয়াটে চেহারার একটা বউ বেরিয়ে এলো। আটপৌড়ে শাড়ি, বেশ মলিন, কপালে সিঁদুর লেপটে আছে। কি চাই? সোনাবাবু বাড়ি আছেন? কে সোনাবাবু? স্বর্ণেন্দু সামন্ত এ বাড়িতে থাকেন তো? তা সোনা সোনা করছেন কেন? বউটা প্রায় খেকিয়ে উঠল। আপনার কি দরকার তাকে? আমি ইম্পেরিয়াল এক্সচেঞ্জ থেকে আসছি, মানে স্বর্ণেন্দুবাবু যে নিলাম ঘরে চাকরি করতেন। কেন? অর্চিষ্মান বাবু ওর খোঁজ করতে পাঠিয়েছেন, উনি এখন কি করছেন জানতে চান। বউটি সন্দিগ্ধ চোখে মিতিনের পা থেকে মাথা অবধি দেখল। আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ, আমিও সেক্রেটারি। রুদ্র সাহেব বলেছেন স্বর্ণেন্দুবাবু চাইলে আবার তাকে চাকরিতে ফেরত নিতে পারেন। হঠাৎ তার এত দয়া? আমরা এতদিন কিভাবে বেঁচে আছি তার খোঁজ নেননি কোনো দিনও। সাহেবকে বলে দেবেন আমরা গরিব হতে পারি, আমাদের মান সম্মান আছে। যেখান থেকে ওভাবে ঘাট ধাক্কা দিয়ে তাড়ায় সেখানে আমার স্বামী আর কখনো থুতু ফেলতে যায় না, জুতো মেরে গরু দান। কিন্তু উনি এখন করছেনটা কি? তা জেনে আপনার কি হবে? মনে করুন চুরি বাটপাড়ি করছে। আপনার সাহেব তো আমার স্বামীকে তাই মনে করেন। ভেতরে একটা বাচ্চা কেঁদে উঠল। বউটা যেন ঈষৎ চঞ্চল। একবার ভেতরে তাকিয়ে নিয়ে রূঢ়ভাবে বলল, আবার স্বামী বলেছিল, দেখো আমাকে তাড়ানোর জন্য মালিককে একদিন পস্তাতে হবে। এবার তাহলে সেদিন এসেছে, কিন্তু ও আর ওই দোকানে পা রাখবেন না। আপনি আসুন। মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে বউটা। অন্দরে শিশুর কান্না জোরদার হয়েছে আরও। মিতিন আর দাঁড়ালো না, বেরিয়ে বড় রাস্তায় পড়ল, খুঁজে খুঁজে গোয়া বাগান রোড। হরিপ্রসাদ সাহার বাড়িটা জরাজীর্ণ, পুরনো আমলের। বছর 35-এর এক মহিলা দোতলার কোণার দিকের এক ঘরে নিয়ে গিয়ে বসিয়েছে মিতিনকে। সম্ভবত মহিলা হরিপ্রসাদ বাবুর পুত্রবধূ। ঘরখানা বড়সড়, জানালায় রঙিন কাচ, লাল মেঝেতে ফাটল ধরেছে। আসবাব ঠাসা, ঘরে বসার জায়গা, খাওয়ার জায়গা সব একই সঙ্গে। জানালায় ছিট কাপড়ের পর্দাটি নতুন, ঘরের সঙ্গে বেমানান। হরিপ্রসাদবাবু ঘুমোচ্ছিলেন বোধ হয়। আসতে মিনিট 5 সময় লাগলো। ফর্সা সৌম্যদর্শন, বিরল কেশ, বৃদ্ধ, পরনে লুঙ্গি আর গেঞ্জি। মিতিন হাত জোর করে নমস্কার করল। আমার নাম প্রজ্ঞাপরমিতা মুখোপাধ্যায়। আমি আপনার কাছে একটা অপ্রিয় কাজ নিয়ে এসেছি। বলুন। আপনি যেখানে কাজ করতেন, মানে ইম্পেরিয়াল এক্সচেঞ্জ, সেখানে সম্প্রতি একটা চুরি হয়ে গেছে। বৃদ্ধর কপাল কুঁচকে গেল। তো আমি চুরিটার তদন্ত করছি, আপনার একটু সাহায্য দরকার। আমি কি সাহায্য করতে পারি? অর্চিষ্মান রুদ্রর ধারণা তার কোনো প্রাক্তন কর্মচারী এই চুরির সঙ্গে। কথা শেষ হলো না, হরিপ্রসাদ তীব্র স্বরে বলে উঠল, বাবলু আমাকে সন্দেহ করে? ওর জন্মের আগে থেকে আমি দোকানে চাকরি করছি, কত লাখ লাখ টাকার মাল আমার হাত দিয়ে কেনা বেচা হয়েছে, একদিন একটা ফুটো পয়সার গড়মিল হয়নি। মিতিন নম্র স্বরে বলল, আপনি ভুল করছেন। তিনি আপনাকে সন্দেহ করেন না, বরং রেসপেক্টই করেন। আপনি ছাড়াও তো কয়েকজনকে উনি। আর কাকে সন্দেহ করে বাবলু? যজ্ঞেশ্বর? হরিপ্রসাদের চোখ মুখ লাল হয়ে গেছে। বাবলুকে বলে দেবেন যজ্ঞেশ্বর মারা গেছে। আহা, আপনি মিছিমিছি রাগ করছেন। আপনাদের সম্পর্কে ওর কোনো অভিযোগ নেই, তবে তপন নন্দী বা স্বর্ণেন্দু সামন্ত সম্পর্কে ওর রিজার্ভেশন আছে। ওরা বাবলুর দোকানে ঢুকে চুরি ডাকাতি করবে বলে আমার বিশ্বাস হয় না। এতক্ষণে বসলেন হরিপ্রসাদ। তপন তো অত্যন্ত ভদ্রবাড়ির ছেলে, তার বাবা অতি সজ্জন ব্যক্তি ছিলেন। আমি তার আন্ডারে বেশ কয়েক বছর কাজ করেছি। তপনবাবুর বাবাও নিলাম ঘরে ছিলেন নাকি? মিতিন বেজায় চমকালো। হ্যাঁ, ম্যানেজার ছিলেন বহুকাল আগে। তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? ছাড়েননি তো, উষাপতিবাবু মারা গিয়েছিলেন, সুইসাইড। সে কি, কেন? ঠিক বলতে পারবো না। দিব্যি হাসি খুশি লোক ছিলেন, বড় কর্তার সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, দুবাড়িতে যাওয়া আসাও ছিল খুব। তারপর কি যে মাথার ব্যামো হলো, দুম করে অফিসে আসা বন্ধ করে দিলেন। তারপর হঠাৎ শুনি ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে। এইসব কথা তো অর্চিষ্মানবাবু কিছু বলেননি। বাবলু এর কতটুকু জানে, সেই কতকাল আগের কথা। হরিপ্রসাদ মনে করার চেষ্টা করলেন।
তা প্রায় 29-30 বছর তো হবেই। তপনবাবুকে ছাড়ালেন কেন মিস্টার রুদ্র? তপন ছেলে কেমন? একটু বেশি শৌখিন, তবে নেশা টেশা করতো না। দোষের মধ্যে একটু আধটু হাত টান ছিল। বাবলু ওয়ান পাইজ ফাদার মাদার, বড় কর্তার মতো অত উদারতা নেই। সে ওই স্বভাব সহ্য করবে কেন? আমাদেরই কত তুচ্ছ কারণে বেলপাতা শুকিয়ে দিল। বড় কর্তা না থাকলে হয়তো আমাদেরও বকেয়া পেতে জুতোর শুকতলা ক্ষয়ে যেত। আপনাদের বড় কর্তা তার মানে লোক ভালো? ভালো মানে মাটির মানুষ। আমাদের সম্পর্কে কত ভাবেন। আমাদের হয়ে কথা বলতে গিয়েই না বাবলু চোটপাট শুনলেন। ছি ছি, মানুষটা কিনা লজ্জায় ঘেন্নায় দোকানেই আসে ছেড়ে দিলেন। মিতিন একটুখানি কি যেন চিন্তা করলো, তারপর বলল, আর আপনাদের স্বর্ণেন্দু সামন্ত, তিনি কেমন ছিলেন? ওটি হচ্ছে শয়তান জাসু, সেজে থাকতো ভিজে বেড়াল। কি ভালো একটা ক্যামেরা হাফিস করে দিয়েছিল। তপনও সারাতো, তবে অত দামি জিনিস নয়। তপন অত্যন্ত বড় কর্তাকে মান্যিগণ্যি করত, স্বর্ণেন্দু কাউকেই না। এখন তপনবাবু স্বর্ণেন্দু বাবুরা কি করেন? তপনের অনেকদিন খবর পাই না। শুনেছিলাম কি ব্যবসা ট্যাবসা করছে। স্বর্ণেন্দু একখানা লটারির দোকান দিয়েছে কলেজ স্ট্রিটে। কথায় খুব ওস্তাদ তো, জপিয়ে জাপিয়ে ভালোই কামায়। বড় কর্তা শুনেছি ওকে আলাদা করে কিছু টাকা দিয়েছিলেন, গিয়ে নাকি পায়েটায় পড়েছিল। স্বর্ণেন্দুর বউয়ের মুখটা পলকের জন্য মনে পড়ল মিতিনের। জিজ্ঞাসা করল, আচ্ছা, স্বর্ণেন্দুর ডাকনাম কি সোনা? না তো, ওকে তো পাড়ায় বোধহয় ছোটকা বলে ডাকে। আরও 2-4টে কথা বলে মিতিন উঠে পড়ল। এবার তপন। এটাও খুব দূরে নয়, হাঁটা পথে 6-7 মিনিট। অন্য বাড়ির তুলনায় তপনের বাড়িটা একটু ছোট বটে, কিন্তু ছিমছাম ধোপ দূরস্তর। একতলা বাড়ির প্রবেশপথে একটা টানা লম্বা বারান্দা, দরজায় কলিং বেল আছে। বাজাতেই পাখির আওয়াজ শোনা গেল। দরজা খুলেছেন এক প্রৌঢ়া, শ্যামলা রং, বেশ অনেকখানি লম্বা, মাথায় কাঁচা পাকা চুল এখনো বেশ ঘন। দেখে বোঝা যায় একসময় যথেষ্ট সুন্দরী ছিলেন। মিতিন সপ্রতিভভাবে বলল, আমি সেন্সাস থেকে আসছিলাম মাসিমা, কয়েকটা প্রশ্ন ছিল। মহিলা স্মিত মুখে বলল, বলো। একটু বসে কথা বলতে পারি কি মাসিমা? আমায় কিছু লিখতে হবে। এসো, ভেতরে এসো। সামনে ছোট্ট বসার ঘর, সযত্নে সাজানো। পেতের সোফা, কাঁচ বসানো সেন্টার টেবিল, কালার টিভি, শোকেস, স্ট্যান্ড ল্যাম্প, সবই আছে অল্প জায়গাটুকুতে। শোকেসের মাথায় এক যুবকের ছবি। এই তবে তপন। ঘরের কোণে তানপুরাও রাখা আছে একটা কাপড়ে ঢাকা। কে গান গায়, মা না ছেলে? মিতিন গুছিয়ে বসল। পেশাদারি ভঙ্গিতে ফাইল কলম বার করেছে। প্রশ্ন শুরু হলো, আপনারা ফ্যামিলি মেম্বার কজন? 2 জন, আমি আর আমার ছেলে। আপনার ছেলেই আর্নিং মেম্বার তো? হ্যাঁ। ইনকাম 5,000-এর নিচে, 10,000-এর নিচে, না তার উপরে? মহিলা ঈষৎ ইতস্তত করে বললেন, ঠিক বলতে পারবো না। কি করেন আপনার ছেলে? চাকরি না ব্যবসা? ব্যবসা। আরও বেশ কিছু রুটিন প্রশ্ন করে পেন বন্ধ করল মিতিন। চোখ বোলাচ্ছে ঘরে। আন্তরিক সুরে বলল, বাড়িটা আপনার কিন্তু ভারী সুন্দর মাসিমা। ঘর কটা? গোটা 3। কতদিন আগের বাড়ি? এই 21 বছর। মেসোমশাইয়ের হাতে তৈরি? মহিলা হাসলেন একটু। এটাও কি তোমার সেন্সাসের প্রশ্ন? না। মহিলা বেশ বুদ্ধিমতী এবং অশিক্ষিত নয়। স্বরেও বেশ একটা আভিজাত্য আছে। কথা বলেন থেমে থেমে, মেপে মেপে, শুনতে বেশ লাগে। মিতিনও হেসে ফেলল। হাসতে হাসতে বলল, সারাদিন ট্যাঙস ট্যাঙস করে ঘুরি তো, বক বক করতে করতে বেশি কথা বলে ফেলি। মহিলা আবার হাসলেন। উঠি এবার। 1 গ্লাস জল হবে মাসিমা? জল আনতে গেছেন মহিলা। দ্রুত উঠে গিয়ে তপনের ছবিটাকে দেখছে মিতিন, খুঁটিয়ে খুঁটিয়ে। হঠাৎই পাশে চোখ আটকে গেল। কি ওটা? ভাঙা একটা অ্যাম্পিউল না? অস্থির পায়ে লনে পায়চারি করছিল বিদিশা। মিতিনকে দেখে দৌড়ে এলো গেটে। দিদি, আপনি এসে গেছেন?
মিতিন চাপা স্বরে বলল, দিদি নয় মিতিন, আমি তোমার বন্ধু না। মুহূর্তের জন্য থমকেছে বিদিশা। সকাল 10টাতেই আশ্বিনের রোদ বেশ চড়া আজ। বিদিশার মুখ লাল হয়ে আছে, ঘামছে অল্প অল্প। করুণ মুখে বলল, কাল দুপুরে ফোনটা আসার পর থেকেই আমার আর মাথার ঠিক নেই, শরীর ছেড়ে যাচ্ছে। আহ চুপ! মিতিন মৃদু ধমক দিল, চলো ওপরে গিয়ে কথা হবে। বাড়িতে ঢোকার মুখে পদ্মপানি জুলু জুলু চোখে দেখছে মিতিনকে। হাসি হাসি মুখে বলল, ভালো আছেন দিদি? ওই একরকম। মিতিন সামান্য হাসল। তোমাদের খবর ভালো তো? কই আর, বাড়ির ড্রাইভার কোথায় হাওয়া হয়ে গেল, কোনো খবর নেই। বাড়িতেও অসুখ বিসুখ শুরু হয়েছে। কার অসুখ করলো? বাবুর। কাল দুপুরে গা ম্যাজ ম্যাজ করছিল, কতবার বললাম বেরুবেন না, সেই বেরুলেন। আজ সকাল থেকে তো একেবারে শয্যা নিয়েছেন। বলতে বলতে পদ্মপানি বিদিশার দিকে তাকালো। এই তো দেখুন না, বৌদিমণিরও তো শরীর ভালো যায়, খাচ্ছে না দাচ্ছে না, বলছে মুখে রুচি নেই। কি রে, তোর আবার কি হলো? মিতিন বিদিশাকে চোখ টিপল। নতুন খবর টবর কিছু আছে নাকি? না না, এমনি। বিদিশা লজ্জা লজ্জা মুখ করল। আমার বন্ধুকে কিছু খাবে না পদ্মদা? মিতিন তাড়াতাড়ি উঠে বলল, আমি এক্ষুনি কিছু খাবো না, এই মাত্র জলখাবার খেয়ে এসেছি। তাহলে আমাদের ঘরে 4টি ভাত খেয়ে যাবে, সে দেখা যাবে খুন। বলতে বলতে বিদিশার সঙ্গে সিঁড়ির দিকে এগোলো মিতিন। উঠতে উঠতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মেসোমশাইয়ের? মনে হয় ঠান্ডা লেগেছে, সিজন চেঞ্জের সময় তো। ডাক্তার দেখেছে? এ বেলাটা যাক, তেমন বুঝলে বিকেলে কল দেব। বিদিশা ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিল। কুলার চালিয়েছে। ফোন স্ট্যান্ডে রাখা বিদেশি যন্ত্রটার কাছে গেল। চালাবো? খুব লো ভলিউমে চালাও। একদম কাছে কান নিয়ে রেকর্ড করা গলাটা শুনল মিতিন। একবার দুবার, উচ্চারণ পরিষ্কার, তবে গলাটা কেমন যেন বিকৃত মনে হয়, যেন অনাবশ্যক রকমের ভারী। টাকা দেওয়ার নির্দেশ এবার বেশ অভিনব। দমদম থেকে 2:10 টালিগঞ্জগামী মেট্রো ট্রেনে চড়তে হবে বিদিশাকে। পুরো টাকা কিডস ব্যাগে ভরে। 5 লাখের সবটাই পুরনো 100 টাকার বান্ডিলে হওয়া চাই। বিদিশাকে উঠতে হবে সামনের দিক থেকে 3য় কামরায়। কিডস ব্যাগ রাখতে হবে সিটের নিচে এবং সেই অবস্থাতেই রেখে নিঃশব্দে নেমে যেতে হবে পার্কস্ট্রিট স্টেশনে। ব্যাস, তাহলেই বিদিশার মুক্তি। নির্দেশের সঙ্গে সঙ্গে কড়া সাবধানবাণীও আছে। এবার যদি বিদিশা কোনো রকম চালাকির চেষ্টা করে, যদি গতবারের মতো কোনো সঙ্গী নিয়ে যায় অথবা পুলিশে খবর দেয়, তাহলে তার সুখের জীবন সেদিনই শেষ। মিতিন ভুরুকুচকে তাকালো। ফোনটা এসেছে কোন নাম্বার থেকে? ওই একই আগের বাড়ির নাম্বার। এই ফোনের কথা মিস্টার রুদ্রকে কখন জানিয়েছ? দুপুরে প্রথমেই আপনাকে করেছিলাম, আপনি ছিলেন না। তারপর ওকে। ও অবশ্য তখন বাড়ি ছিল না। ছিলেন না? কোথায় গিয়েছিলেন? অমরেশবাবু বললেন ব্যাংকে গেছে। এসেই অবশ্য আমাকে ফোন করেছিল তখনই। মিস্টার রুদ্রর শার্টটা কোথায় আছে দেখাও তো। বিদিশা অ্যান্টিরুমে নিয়ে গেল মিতিনকে। দেরাজ খুলে একটা ঘিয়ে রঙের হাফ স্লিভ শার্ট বার করেছে। মিতিন ভালো করে দেখল শার্টটাকে। মামুলি টেরিকটের শার্ট, খুব দামি কিছু নয়। সরু কলার, দুধারে পকেট, ঘাড়ের কাছে লেবেলে ধর্মতলার এক টেলারিং শপের নাম। একটি ছাড়া বাকি সব বোতাম এখনো অটুট। শার্টটার গন্ধ শুকল মিতিন। তারপর বুকের কাছটা চেপে চেপে ঘষছে। আঙুলটা ঠেকালো জিভে। বিদিশা হাহা করে উঠল। ও কি করছেন দিদি? মিতিন হাসল। ক্রিমিনালদের শার্ট কেমন হয় চেখে দেখছি। বিদিশার চোখে আতঙ্ক ফিরে এলো। আমি কিছুতেই ভাবতে পারছি না শার্টটা এখানে এলো কি করে। শার্টের হয়তো ডানা গজিয়েছিল, উড়ে তোমার বরের দেরাজে ঢুকে গেছে। মিতিন শার্টটা মুড়ে হাতে রাখল। মিস্টার রুদ্রর ওয়ার্ড্রোব কোনটা? বিদিশা আরও ঘাবড়ে গেল। কেন দিদি? আহা, নার্ভাস হচ্ছ কেন? দেখাও না। ভ্যাবাচাকা খাওয়া মুখে 25 মানের ওয়ার্ড্রোব খুলে দিল বিদিশা। শার্ট ঝুলছে হ্যাঙ্গারে। এলোমেলোভাবে কয়েকটা শার্ট বার করলো মিতিন। উল্টে পাল্টে নিরীক্ষণ করলো কি যেন।
আবার রেখে দিল। বিদিশা কাঁপা কাঁপা গলায় বলল, কি দেখলেন দিদি, কি বুঝলেন? কিছুই বুঝিনি, বোঝার চেষ্টা করছি। মিতিন ফিরল অ্যান্টিরুম থেকে, শার্টখানা নিজের ব্যাগে পড়ল। খাটের এক কোণে বসে ডাকলো বিদিশাকে, এখানে এসো, তোমার সঙ্গে আরও কয়েকটা কথা আছে। বিদিশা জড়সড়ভাবে বসল। শীততাপ নিয়ন্ত্রিত ঘরেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মিতিন তার শীতল হাতে হাত রাখল। তোমার বরের বিজনেসটা কি একার? মানে? বলছি, ওটা তো তোমার শ্বশুরমশাইয়ের ব্যবসা, ওতে নিশ্চয়ই ননদেরও ভাগ আছে। না, নেই, ওর চিসমান একাই চালায়। সেটা তো জানি, তোমার শ্বশুরমশাই কি ব্যবসাটা তোমার বরের নামেই লিখে দিয়েছেন? মোটামুটি, গত বছরই উনি নাকি উইল করেছেন, বিজনেস ওর চিসমানের নামে, বাকি সব স্থাবর সম্পত্তি আধাআধি ভাগ। উইলের কথা তোমায় কে বলেছেন, শ্বশুরমশাই? না, ওর চিসমান একদিন বলেছিল, সেই বিয়ের পরপর। তোমার ননদ নন্দাই উইলের কথা জানেন? জানেন বই কি, ভূষণদা তো নিজেই নাকি সাক্ষী ছিল। উইলটা কবে নাগাদ হয়েছে জানো? ঠিক টাইম বলতে পারবো না, তবে গত বছর পুজোর আগে। হঠাৎ উইল করতে গেলেন কেন তোমার শ্বশুরমশাই? ওর চিসমান আমায় বলেছে দিদি নাকি খুব জোড়াজুড়ি করছিল। মিতিন কি যেন একটু ভাবলো। তোমার ননদের সঙ্গে একবার কথা বলা যাবে? বিদিশা অবাক চোখে তাকালো, তবে আর প্রশ্ন করল না। বলল, দিদিকে টেলিফোনে ধরে দেব? না, আমি সামনাসামনি কথা বলতে চাই। তুমি এখন আমাকে একটু নিয়ে যেতে পারবে? এখন? শালকিয়ায়? আর তো সময় নেই বিদিশা, এখনো যে স্নান হয়নি। স্নান না হয় ফিরে করো, খাওয়া দাওয়া কোথাও একটা করে নেওয়া যাবে। তুমি নিজে গাড়ি চালিয়ে যেতে পারবে তো? ঘাবড়ে যাবে না? বিদিশা মিতিনের দিকে তাকিয়ে বলল, পারবো। আমি তাহলে তৈরি হয়ে নিই। হও তৈরি, তার আগে একটা কাজ করো তো। কি? তোমাদের দীঘার ট্যুরে ছবি আর নেগেটিভগুলো আছে, দাও আমাকে, একটু বসে বসে দেখি। বিদিশা উঠে দাঁড়িয়েছিল, আবার ধপ করে বসে পড়ল। নেগেটিভ দেখবেন কেন? মিতিন নরম হাসল। সব কথায় এত ভয় পেয়ে যেও না তো বিদিশা, শক্ত করো নিজেকে। বিদিশা কি বুঝলো কে জানে, কেঁদে ফেলল হঠাৎ। নাক টানতে টানতে বলল, আমি তো ভালো মেয়ে নই দিদি, তাই সবেতেই ভয় হয়। মিতিন বিদিশার কাঁধে হাত রাখল। ভয়ের কিছু নেই, শনিবারের পরে সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছেন? বলছি, দাও এগুলো বার করে দিয়ে ড্রেস করো। শুধু দীঘার ছবি আর নেগেটিভ নয়, গোটা 4-5 অ্যালবাম মিতিনকে দিয়ে অ্যান্টিরুমে চলে গেল বিদিশা। নেগেটিভগুলো আলোর সামনে ঝুলিয়ে দেখছে মিতিন। দরজায় করাঘাত। কে? আমি, পদ্মপানি, শরবত এনেছিলাম। তাড়াতাড়ি নেগেটিভগুলো গুটিয়ে ফেলল মিতিন। এসো, ভেতরে দিয়ে যাও। পদ্মপানি ঘরে ঢুকে এদিক ওদিকে তাকাচ্ছে। বৌদিমণি কোথায়? বিদিশা রেডি হচ্ছে, আমরা এখন বেরোবো। খাওয়া দাওয়া করবেন না? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল মিতিন। তুমি শরবত আনতে গেলে কেন গো? তোমাদের সুমিত কোথায়? রান্নাঘরে, মানদাকে সাহায্য করছে। ও, আমরা বাইরে খেয়ে নেবো পদ্মদা। বৌদিমণিও বাইরে খাবে? শরীরটা যে ভালো না, দাদা শুনলে কিন্তু রাগ করবে। আমাকে পই পই করে বলে দিয়েছে বৌদিকে চোখে চোখে রাখতে, যদি এর মধ্যে ফোন করে আমাকে কিন্তু খুব বকবে। মিতিন কিছু বলার আগে বিদিশা বেরিয়ে এসেছে। তোমার দাদা ফোন করলে বলো বন্ধুর সঙ্গে বেরিয়েছে, বিকেলের মধ্যেই ফিরে আসবে। অখুশি মুখে বেরিয়ে গেল পদ্মপানি। মিতিন অ্যালবাম খুলে ছবি উল্টাচ্ছে। জিজ্ঞাসা করল, লোকটার নাক একটু বেশি লম্বা তাই না? বেশি ওস্তাদ, সব কথায় কথা বলে। কার বেশি পেট, কর্তার না দাদার? কারুরই না, যে যখন সামনে থাকে তার। এখন অবশ্য দাদাকে খুব জপানোর চেষ্টা করছে, ছেলেকে দেশ থেকে এনে দোকানে যদি লাগানো যায়। বিদিশা চুল আঁচড়াতে আঁচড়াতে থমকে দাঁড়ালো। আচ্ছা দিদি, পদ্মপানি শার্টটা ওখানে রেখে দেয়নি তো? হতেও পারে, কিন্তু মোটিভটা জানা দরকার। দুনিয়ায় কিছুই অকারণে ঘটে না। আমার মনে হচ্ছে এটা পদ্মপানিরই কাজ।
ওকে ডেকে ভালো করে ক্রস করুন না। দেশে জমি কিনেছে, বাড়ি করেছে, নিশ্চয়ই ক্রিমিনালদের সঙ্গে যোগ আছে। থাকতে পারে, তবে তোমার 50,000 টাকা থেকে ভাগ নিয়ে জমি বাড়ি করেনি, এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো। মিতিন আরও কয়েক মিনিট অর্চিষ্মানের পারিবারিক ছবিগুলো দেখল, তারপর উঠে দাঁড়িয়েছে। চলো, তোমার আসল গার্জেনের পারমিশন নিয়ে বেরোই। দীননাথ দেওয়ালের দিকে ফিরে শুয়েছিলেন। বিদিশার ডাকে ফিরলেন। সত্যি বেশ অসুস্থ দেখাচ্ছে মানুষটাকে। মুখ শুকনো শুকনো, চোখ ভেতরে ঢোকা, চেহারায় কেমন ছন্নছাড়া ভাব। মিতিনকে দেখে উঠে বসলেন একটু কষ্ট করেই। মুখে হাসি ফুটিয়ে বললেন, তুমি কতক্ষণ এসেছ? এই তো আধ ঘন্টাটাক আগে। মিতিন বসলো কারুকাজ করা পালঙ্কের এক ধারে। কি করে বাঁধালেন? এই বয়সে কি আর বাঁধাতে হয়, বেঁধে যায়। বাজে কথা একদম বলো না। বিদিশা চোখ পাকালো। পরশু অত রাত অবধি ফাংশন শুনে এলে, তারপর আবার কাল তোমার বেরোনোর কি দরকার ছিল শুনি? পরশুই তো তোমার হিম লেগে গেছে, আমি জানি। কোথায় ফাংশন শুনতে গিয়েছিলেন মেসোমশাই? ওই তো সাউথে, নজরুল মঞ্চ, যেখানে আমজাদ আলী খাঁর প্রোগ্রাম ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমিও গিয়েছিলে নাকি? না, কাগজে দেখছিলাম। মিতিন ঘড়ি দেখল, সামান্য আবদারের সুরে বলল, আমি আর বিদিশা একটু বেরোচ্ছি মেসোমশাই। কোথায়? পুজোর বাজার। বিদিশাও বলছিল ওর নাকি কোনো মার্কেটিংই হয়নি। বেশি দূর যাব না, এই হাতিবাগান শ্যামবাজার। বিদিশা চটপট বলে উঠল, তুমি কিন্তু আর চান করো না বাবা, সুমিতকে বলো গরম জল করে দেবে, মাথা ভালো করে ধুয়ে গা স্পঞ্জ করে নিও। কেমন যেন বিহ্বল চোখে বিদিশার দিকে তাকিয়ে আছে দীননাথ। অস্ফুটে বলল, তাড়াতাড়ি ফিরিস, দেরি হলে কিন্তু আমি চিন্তা করব। জানি তো, 4টের মধ্যেই ফিরব। অতক্ষণ লাগবে? তাহলে খাওয়া দাওয়া করে যা। মিতিন চুপ করে শ্বশুর পুত্রবধূর ভালোবাসা বিনিময়ে দেখছিল। মুচকি হেসে বলল, আজ আমরা একটু মুখ বদলাবো মেসোমশাই, রেস্টুরেন্টে খাবো। আপনার বেটি জিভে স্বাদ নেই, রুচি ফেরানো দরকার। আরও কি যেন একটা বলতে গিয়েও থেমে গেলেন দীননাথ। মিতিন আর বিদিশা বেরিয়ে এলো। রোদের তাপ প্রখর হয়েছে আরও। থোকা থোকা সাবানের ফেনায় ভরে আছে আকাশ। হাওয়া স্রোতে ছুটছে অবিরাম। রাস্তার ধারে ফুটে থাকা কাশফুলের গায়েও সেই হাওয়ার ছোঁয়া। চারিদিকে ঘন সবুজ হয়ে আছে গাছগাছালি। গাড়িতে যেতে যেতে মিতিন বলল, তোমার শ্বশুরমশাই দেখছি তোমাকে চোখে হারান। ওটাই তো আমায় সবচেয়ে বেশি কষ্ট দেয়। গিয়ার বদলে গাড়ির গতি একটু কমালো বিদিশা। দীর্ঘশ্বাস ফেলে বলল, উনি যদি আমার পাস জানতে পারেন, আমি শিওর উনি বাঁচবেন না। আমি এখন ওর একমাত্র অবলম্বন। এমন শ্বশুর অনেক ভাগ্য করলে জোটে। মিতিন একটুক্ষণ নীরব থেকে বলল, তোমার শ্বশুরের অত গান বাজনার নেশা, নিজে গান জানেন? শুনিনি, মাঝে মধ্যে একটু আধটু গুনগুন করেন। তোমার বর ননদ, এদের গলা কেমন? আমার বর তো অসুর, তার একটাই গান আছে, শেষে সেদিন ভয়ঙ্কর। ননদও গান টান জানে বলে মনে হয় না। মিস্টার রুদ্রর মামার বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন? তারাও তো খুব একটা আসে না, ওই বউ ভাতের সময় 2-1জনকে দেখেছিলাম। তাদের অবস্থা কেমন? বিশাল বড় লোক, ব্যবসা আছে নানা রকম, প্রচুর বাড়ি আছে কলকাতায়। কোথায় থাকেন তারা? বালিগঞ্জ ফাঁড়ির কাছে, মেফেয়ার রোড। আমি অবশ্য সেখানে একদিনও যাইনি। কেন? অর্চিষ্মানের সময় কোথায় নিয়ে যাবার? তাছাড়া রিলেটিভদের ওপর ওদের একটু টান কমই। ও, মিতিন দুম করে প্রসঙ্গ বদলালো। তোমার শ্বশুরমশাইয়ের দাবার নেশা কতদিন? এই তো 4 মাস। ওই কর্নেল লাহিড়িই ধরিয়েছেন। কে কর্নেল লাহিড়ি? বিদিশা স্টিয়ারিং ঘুরিয়ে একটা গাড়িকে পাশ কাটালো। বলিনি আপনাকে, বাবার বন্ধু, ওই মর্নিং ওয়াক করতে করতে আলাপ, স্টেডিয়ামের দিকে থাকেন। মিতিন হেসে ফেলল। বিদিশা জেরার উত্তর দিতে দিতে বেশ পোক্ত হয়ে গেছে, দিব্যি জবাব দিচ্ছে গুছিয়ে। হাসি হাসি মুখে প্রশ্ন করল, রোজই কি উনি দাবা খেলতে যান? প্রায় রোজই। কি যেন মনে পড়েছে বিদিশার, হাসছে মিটমিট।
একটা ভারী মজার ব্যাপার হয় জানেন, জিতলে বাবার বেশি মন খারাপ হয় হারার থেকেও। তাই? বলেন, পরাজিত প্রতিদ্বন্দ্বীর মুখ থেকে ওর নাকি জেতার আনন্দ উবে যায়। ওর চিসমান একেবারে উল্টো। কী রকম? জেতা হারা স্পোর্টিংলি নিতে পারে না? খেলার কথা জানি না, ব্যবসার কথা বলতে পারি। অন্য নিলাম ঘরে সত্যিকারের কোনো রেয়ার পিস এসে গেলে ওর মুখ হারি হয়ে যায়। পার্ক স্ট্রিটের কোন বাড়ি কীরকম বিজনেস চলছে তা নিয়েও খুব টেনশনে থাকে। তোমাকে গল্প করে বুঝি? মোবাইলে রাতে কথা বলে তো, কানে আসে। ও, কথা বলতে বলতে বিবেকানন্দ রোড এসে পড়েছে। জ্যামে পড়ে ঘন ঘন ক্লাচ ব্রেক চাপছে বিদিশা। চোখে মুখে এখন তার টান টান ভাব। পোস্তা পেরিয়ে হাওড়া ব্রিজ, সেখান থেকে শালকিয়া। এ যেন এক দুর্গম অভিযান। মিতিনও আর কথা বলছিল না, আপন মনে মাথা দোলাচ্ছিল মাঝে মাঝে। পুষণদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 1:30 বেজে গেল। অসময়ে বিদিশাকে দেখে খুবই অবাক হয়েছে অর্চনা। কি রে, হঠাৎ কোনো খবর না দিয়ে? বিদিশা বিনা ভূমিকায় মিতিনের শেখানো কথাগুলো উগড়ে দিল। দিদি, এ আমার বন্ধু প্রজ্ঞাপারমিতা মুখার্জি, তোমার সঙ্গে কিসব কথা বলতে চায়। অর্চনা আরও অবাক। আমার সঙ্গে? কি কথা ভাই? মিতিন নরম সুরে বলল, দিদি, কথাটা একটু প্রাইভেট, আমরা একটু অন্য কোথাও বসতে পারি? অর্চনা চোখের পাতা ফেলতেও ভুলে গেছে। আমরা মানে? বিদিশাও থাকবে না? বললাম না দিদি, প্রাইভেট, বিটুইন ইউ অ্যান্ড মি। বিদিশা বলল, আমি মাসিমার সঙ্গে দেখা করে আসছি, তোমরা কাজ সেরে নাও। হতভম্ব মুখে মিতিনকে শোয়ার ঘরে নিয়ে এলো অর্চনা। 8 ঘন্টা পর যখন বেরোলো তখন মিতিনের মুখ গম্ভীর, অর্চনার মুখ ছাইয়ের মতো সাদা। বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলো বিদিশা, কি হয়েছে দিদি? আমার ননদ তো কাঁপছিল কেন? কথাটার উত্তর দিল না মিতিন। বলল, পুষণবাবুর ফ্যাক্টরিটা কোথায় তুমি জানো? হ্যাঁ, এই তো কাছেই, বেলগাছিয়ায়। কিউ রোড না এম রোড? গেছি একবার। বিদিশা অস্ফুটে প্রশ্ন করল, এখন ওখানে যাবেন? একটু ভেবে নিয়ে দুদিকে মাথা নাড়ল মিতিন। থাক, চলো এবার আমরা কোথাও বসে কিছু একটা খেয়ে নিই। শেষ করলাম আজকে পালাবার পথ নেই এর 8ম পর্ব। এই উপন্যাসের অন্তিম পর্ব আসতে চলেছে আগামী পরশুদিন। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। যদি ভালো লাগে গল্পটি শুনতে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক দিয়ে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবেন। আর যদি আজ চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম আরও গল্প নিয়ে আমি চলে আসবো আমাদের এই চ্যানেলে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।